ধানমন্ডি ৩২ নম্বরের ছাত্র জনতার বুলডোজার মিছিল, সরিষার আস্তানা স্লোগানে ভেঙে দেয়া হলো স্মৃতি জাদুঘর ও সুধা সদন। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। ঢাকা খুলনায় অবৈধ ইটভাটার ছড়াছড়ি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অভিযানে মিলছে না সুফল, ব্লক ইট ব্যবহারের নির্দেশনাও উপেক্ষিত। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নতুন মুদ্রানীতি, অত্যন্ত সতর্কতামূলক ভঙ্গির কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। সুদ হার না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। ধানমন্ডি ৩২ নম্বরে রাতভর বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল, সরিষার আস্তানা স্লোগানে ভেঙে দেয়া হলো স্মৃতি জাদুঘর ও সুধা সদন। ছাত্র জনতা জানান, দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। দেশের ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণার প্রতিবাদেই চলে এই কর্মসূচি। প্রতিবাদের ধ্বনিতে প্রকম্পিত ধানমন্ডি ৩২। ১-২ নয়, হাজারো মানুষের উপস্থিতিতে চুরমার শেখ মুজিব স্মৃতি জাদুঘর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণা আসে একদিন আগেই। তার প্রতিবাদী শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ছিল ছাত্র জনতার। বুধবার সন্ধে নামতেই সেখানে ঢল নামে হাজারো মানুষের। যত টুল ছিল, যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। আমরা এখানে ফেসিবাদের কবররচনা করার জন্য এখানে আসছি এবং এটা বলতে চাই, সামনে যারা ফেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে। স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা নেওয়া উচিত। আগামীর প্রজন্ম সামনে যেন কেউ অন্যায় নিয়ে, অপরাধ নিয়ে, চাঁদাবাজি নিয়ে, ভাঙচুর নিয়ে যেন কেউ সামনে আসতে না পারে। আমি কোনো দল টল কিছু বলবো না, যাদের ভিতর মানবিক রক্ত আছে তারা এদেরকে অবশ্যই ঠেকাবে। এটা স্বতঃস্ফূর্ত কর্মসূচি। সময়ের সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল, দেয়া হয় আগুন। প্রথমে হাতুড়ির মাধ্যমে ভবনটি ভেঙে ফেলার চেষ্টা হলেও রাত ১১টার দিকে আসে এসকেভেটর, গুড়িয়ে দেওয়া হয় স্মৃতি জাদুঘরের অবকাঠামো। উপস্থিত ছাত্র জনতা জানান, দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। এটা হচ্ছে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা হচ্ছে অন্যায়ের প্রতি, একটি অবিচারের প্রতি, একটি প্রতিবাদের বহিঃপ্রকাশ। অনেক দিনের মানুষের ক্ষোভ, এই ক্ষোভের করার জন্য সবাই এখানে একত্রিত হয়েছে। ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার, কোনো স্বৈরশাসক যদি এরকম করার চেষ্টা করে, এর থেকে ভয়ানক পরিণত হবে। চারিদিকে জ্বলছে আগুন, ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ। এখানকার উপস্থিত ছাত্র জনতা বলছেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারও যদি ফ্যাসিস্ট হয়ে যায় তাহলে এভাবে তাদেরকে প্রতিহত করা হবে। এর আগে রাত 10:30টার দিকে আগুন দেওয়া হয় ধানমন্ডির 5/এতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। পুড়ে যায় ভবনটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষ। নিরাপত্তার স্বার্থে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এদিকে রাজধানীর শাহবাগ, পান্থপথ, মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ভিডিও ফুটেজ প্রদর্শন করে ছাত্র জনতা। এ সময় তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রচেষ্টা। আমাদের শুধু এখানেই হচ্ছে না, মিরপুর 10 স্টেডিয়ামের পাশে হচ্ছে, প্লাস আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট পর্দাতে হচ্ছে। যে যেভাবে পারছে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে দোসররা বাংলাদেশে আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 মাস পরেও মানে ওরকম দৃশ্যনুরূপ কোনো রেজাল্টই নাই। দ্রুত জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জনতার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙা নয়, বরং বিকল্প গড়ালো লড়াই। নতুন বন্দোবস্তে ভাঙার চেয়ে গড়ার দিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। মধ্যরাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আহ্বান জানান তিনি। সবাইকে গড়ার কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, রাগ, ক্ষোভ, ঘৃণা নেতিবাচক শক্তি, কিন্তু অভ্যুত্থানের পর এগুলো ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার সুযোগ তৈরি হয়েছিল। এখনও সে সুযোগ শেষ হয়ে যায়নি। গণতান্ত্রিক ও আধিপত্যবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে সৃজনশীল শক্তিকে কাজে লাগাতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু হবে উল্লেখ করে ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পুনর্বাসন এবং জুলাই হত্যার বিচারের কাজও এখনো এগিয়ে চলছে বলেও জানান উপদেষ্টা মাহফুজ আলম।
পরিবারের সান্নিধ্য ও দেশবাসীর দোয়ায় দ্রুতই মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসকরা অনুমতি দিলে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বুলডোজার কর্মসূচি নিপীড়িত জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি MA মালেক। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করা জাইমা রহমানের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র বিএনপি। উনি যত দ্রুততার সঙ্গে, উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি। ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে বলে দিবে ইনশাআল্লাহ জাইমা রহমান আগামীতে কত দূর যাবেন। জাতীয়তা পরিবারবাদী পরিবার এবং নতুন প্রজন্ম এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে গ্রহণ করছে। বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ব্যারিস্টার জান। যেবার যারা জ্বালিয়েছে নিশ্চয়ই, যেটা ইলিয়াস আলী চৌধুরী আলম বা এই ধরনের গ্রুপ ফ্যামিলি যারা আজকে 3,000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, নিশ্চয়ই তারা এইটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে, এটার আমি বিরোধিতা করি না। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সরকারি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্কোর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। রবার্ট ডেস্কোর বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি আমেরিকার আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন বিষয়ে অভিজ্ঞ। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে তার বিশেষজ্ঞতার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত। সময় সংবাদে আরও থাকছে, দক্ষিণাঞ্চলে খুলছে সম্ভাবনার দোয়ার। পটুয়াখালীতে দ্রুত গতিতে চলছে ইপিজেডের কাজ। 1 বছরের মধ্যেই মিলবে প্লট। জ্বালানি সহ সব সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি। ফসলি জমির মাটি কেটে তৈরি করা হচ্ছে পোড়ামাটির ইট। আর এসব ইট তৈরির কারখানার কালো ধোঁয়ার দূষণের পাশাপাশি ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ খেটে খাওয়া মানুষ। ফসলি জমি পরিবেশ রক্ষায় 2019 সালে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি হলেও ভ্যাটসহ নানা জটিলতায় তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ঢাকা বিভাগের অবৈধ ইট ভাটার মালিকদের বিরুদ্ধে জেল জরিমানার পাশাপাশি উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হলেও বেশিরভাগই ফের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ সেলিমের তোলা ছবিতে সাদেকুর রহমানের রিপোর্ট। ফসলি জমি আর জনবসতির পাশের ইটভাটা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। এসব ভাটার কাঁচামালও সংগ্রহ করা হচ্ছে আশপাশের ফসলি জমি নষ্ট করে, যে কার্যক্রমের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালীরা আর ভুক্তভোগী কৃষক সহ শিশু প্রবীণরা। এই ইটভাটাতে মাটির যোগান দিতে যেমন কাটা হচ্ছে ফসলি জমি, তেমনি জ্বালানির যোগান দিতে বিভিন্ন গাছপালা কাটা হচ্ছে। একই সাথে এই ইটভাটা থেকে নির্গত যেই কালো ধোঁয়া সেটা পরিবেশ নষ্ট করছে আশপাশের বিভিন্ন এলাকার। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ধুলাবালিতে এলাকার অনেক সমস্যা। বাটার পাশ দিয়ে যে জমিগুলো, এই জমিগুলো কাটতেছে পুতার ফেলি লোকগুলো, এরা কাইটে কেটে লয়ে যায়, বুঝছেন না? কাইটে 3 ফেলি জমিগুলো নষ্ট করে দিতেছে। গরুর ঘাস হয় না, ফসল হয় না, মরুভূমি গেছে। ঢাকা বিভাগে গত 1 বছরে 302টি ভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা আদায় করা হয়েছে মালিকদের কাছ থেকে। স্থানীয়রা বলছেন এসব ভাটার অধিকাংশই ফের উৎপাদন শুরু করেছে। ভাটা বন্ধ হয়ে যাক, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। ভাটা যদি হয়ে যায় আমাদের জন্য আরও ভালো, কৃষকের জন্য ভালো, দেখা যাচ্ছে এলাকার সয় সম্পত্তি রক্ষা হবে। আপনারাই তো জেনে শুনে চালাচ্ছেন। চালাইতেছি, এখন আপনার গভর্নমেন্ট যদি আপনার এটার লাইসেন্স, স্টেট লাইসেন্স এগুলো যদি বন্ধ করে দেয় তাহলে আমরা চালাবো না।
2025 সালের মধ্যে পোড়া ইট তৈরিতে কৃষি জমির মাটির ব্যবহার কমাতে বিকল্প হিসেবে সরকারি ভবন নির্মাণ, মেরামত ও সংস্কারে ব্লক ইট ব্যবহার বাধ্যতামূলক করে 2019 সালে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট হারে ব্লকের ব্যবহার বাড়ানোর কথা। খোদ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, এখনও সেই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। মানুষ ইউজড হয়েছে ইট ব্যবহার করে, ডিমান্ড থাকলে একটু তো বাজারে ইটের বাজারটা থাকবে। তবে পরিবেশ থেকে চেষ্টা করা হচ্ছে যেন যেগুলা ইটভাটা আইন অনুযায়ী যেসব ইটভাটাগুলো করা যাবে সেখানেই করা যাবে, অন্য জায়গায় যেগুলো হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছি। ব্লক ইট তৈরিতে মাটির পরিবর্তে বালু, কংক্রিট, পানি, সিমেন্ট আর কেমিক্যাল ব্যবহার হয়। মাটির ইটের তুলনায় তা অনেক মজবুত হয়। পোড়ানোর প্রয়োজন না হওয়ায় এটি পরিবেশ বান্ধব। তবে মাটির তৈরি ইটের তুলনায় ব্লক ইটে ভ্যাটের পরিমাণ বেশি থাকায় পুষিয়ে উঠতে পারছেন না উদ্যোক্তারা। ব্লক সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে। ব্লকে হয়তো আমাদের বাড়িটা কেমন হবে, আমরা কি যে ইটের বাড়ির মতো পেয়েছি সেরকম কিছু হবে কিনা, এই ধারণাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে সারা পৃথিবীতে ভুল প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কোথাও মাটির পোড়া ইট ব্যবহার করে না। ভ্যাট দিতে হচ্ছিল 1 টাকা 80 পয়সা, আর তার ভ্যাট দিতে হলো 8 পয়সা। তা আমাদের ভ্যাট হয়ে যাচ্ছে 23 গুণ বেশি। এ কারণে কোনো ইট ভাটার মালিক কিন্তু ব্লক সেক্টরে আসছে না। সারা দেশে 5 শতাধিক পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরির কারখানা আছে। এর মধ্যে ঢাকায় আছে 2.5 শতাধিক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ে উঠেছে 1000-এর বেশি ইট ভাটা। এসব ভাটার বেশিরভাগই পোড়ানো হচ্ছে কাঠ। এতে আশপাশের পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়েছে মানব স্বাস্থ্য ও ফসল উৎপাদন। এমনকি প্রশাসনের অভিযানেও থামছে না ভাটাগুলোর কার্যক্রম। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। শোলমারী নদীর পার দখল করে নির্মাণ করা হয়েছে ইটভাটা। দূষিত ধোঁয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। আইন অনুযায়ী জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমির পাশে ইটভাটা নির্মাণ করা যাবে না। তবে খুলনা অঞ্চলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। জেলা ও বিভাগের তথ্য অনুযায়ী 70% ইটভাটারই নেই পরিবেশ ছাড়পত্র। অভিযোগ উঠেছে আধিপত্যের মাধ্যমে প্রভাবশালীরা নদীর তীর ও খাস জমি দখল সহ ঘনবসতি এলাকা, এমনকি হাসপাতাল, স্কুলের পার্শ্ববর্তী স্থানে গড়ে তুলেছে এসব ভাটা। ফলে বাতাসে বাড়ছে দূষণ, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এই অঞ্চলের মানুষের। এমনকি তীর দখল করায় সংকুচিত হচ্ছে অনেক নদী। প্রতিটা ফল গাছে এখন ফুল ফল আসতেছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। ধুলাবালি সবসময় তো অটো আছে, নাকে যাচ্ছে, চোখে যাচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, বাচ্চাদের শারীরিক শ্বাসকষ্ট বেশি হচ্ছে। নারকেল গাছে ফলন হয় না, কাঁচা ফসলের সমস্যা হয়। খোদ পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খুলনার বাতাসে ধূলিকণার মাত্রা ছিল 259, 274 ও 340 মাইক্রোগ্রাম, যা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর এই দূষণের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া। পরিবেশবাদীরা বলছেন, দূষণ রোধে কঠোর হতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। তবে ভাটা মালিকরা পরিবেশ বান্ধব ইট উৎপাদনে চাইছেন সময় ও রাষ্ট্রীয় আর্থিক সুবিধা। আইনের সর্বোচ্চ প্রয়োগটা এখানে করতে হবে, বাস্তবায়নটা করতে হবে। সেটা যদি না করা যায়, জনবসতিপূর্ণ এলাকায় লোকালয়ে অবৈধ ইটভাটা হওয়ার কারণে যেটা হচ্ছে যে পরিবেশের একটা মারাত্মক বহুমুখী ক্ষতি হচ্ছে। আমাদের একটু সময় দেন, অথবা আমাদের ব্লকের যদি যেতে হয় সেক্ষেত্রে আপনারা প্রণোদনা দেন। আমরা এখানে 5-6 কোটি টাকা ইনভেস্ট করে এখন হঠাৎ করে যদি আপনি আমার লাইসেন্স বাতিল করে দেন, তা আমরা যাবো কোথায়? এ নিয়ে অভিযান জোরদার করার গতানুগতিক আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। নিয়মিতভাবে আমরা মনিটরিংয়ের মধ্যে রাখছি এবং পর্যায়ক্রমে আমাদের সবগুলো উপজেলাতে একই কার্যক্রম চলবে এবং কোনো অবৈধ ইট ভাটা খুলনা জেলাতে চলতে পারবে না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গত 2 মাসে বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 44টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চলতি অর্থবছরের শেষ 6 মাসের জন্য আগামী সপ্তাহে ঘোষিত হতে পারে নতুন মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখা ও বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে এবারের নীতিতে। তবে সংকোচনমুখী নীতি বাস্তবায়ন করতে গিয়ে সুদের হার না বাড়ানোর অনুরোধ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে বাজার ব্যবস্থাপনার উপর জোর তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও নতুন গভর্নর পুরনো মুদ্রানীতি পর্যালোচনা করেননি। আর প্রবাহ কমাতে বাড়িয়েছেন নীতিসুদ হার, যদিও বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি। ডিসেম্বর পর্যন্ত চড়েই ছিল সাধারণ মূল্যস্ফীতি। জানুয়ারিতে সামান্য কমলেও এখনো চড়া খাদ্য মূল্যস্ফীতি। এমন বাস্তবতায় গভর্নর হিসেবে প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর আহসান এইচ মনসুর। জানুয়ারি থেকে জুন সময়ের জন্য দেয়া এই নীতির ভঙ্গি এবার অত্যন্ত সতর্কতামূলক হলেও সুদহার বাড়বে কিনা তা স্পষ্ট করেনি বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিটা হবে আমাদের অত্যন্ত অ্যাকোমোডেটিভ এবং এটা সতর্কতামূলক, অর্থাৎ এইটা খুব কশাস একটা মনিটারি পলিসি। কারণ আমরা স্বাভাবিক সময়ের মধ্যে নাই, যে সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান আছে সেগুলোকে অ্যাড্রেস করাই হচ্ছে এটার মূল লক্ষ্য। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলে অভিমত ব্যবসায়ীদের। জানান, দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের উপর নির্ভরশীল, তাই সুদ বাড়ালে পণ্য উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতি উস্কে যায়। এজন্য ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি চান তারা। যেটা উন্নত বিশ্বে যেটা হয়েছে, এখানে প্রত্যেকটা মানুষই আসলে নির্ভর করে তার ক্রেডিট কার্ড বা বাকিতে চলার উপরে। সেখানে যখন ইন্টারেস্ট বাড়ে সেখানে কিন্তু মানুষ তখন তার খরচটা কমিয়ে দেয়। আমাদের এখানে পুরোপুরি ক্ষেত্রটা একই হয় না। তো আমার মনে হয় মুদ্রানীতিটা মাঝারি আকারের করাটাই ভালো হবে। মুদ্রানীতির আরেক উদ্দেশ্য বিনিময় হার স্থিতিশীল রাখা। এজন্য রিজার্ভের পতন ঠেকানোর কৌশলও থাকবে। এই কৌশল বাস্তবায়ন করতে গিয়ে খুব বেশি সংকোচনমুখী মুদ্রানীতি না করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। অনন্তকাল ধরে এত উচ্চ মূল্যস্ফীতি যেন আমরা না রাখি, মূল্যস্ফীতি কমাতে হবে এবং একই সঙ্গে আমাদের সুদের হারটা কমাতে হবে আর মুদ্রানীতিকে কিন্তু নমনীয় করতে হবে। তো এইভাবে করে এই তিনটার সমন্বয়ে যদি আমরা একটা নতুন করে মুদ্রানীতির কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এটা দেশের জন্য ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে। আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে অনুমোদন পেতে পারে নতুন মুদ্রানীতি, ঘোষিত হতে পারে পরদিন 10 ফেব্রুয়ারি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উপকূলীয় জেলা পটুয়াখালীর অর্থনীতিতে আসতে যাচ্ছে চমক। নির্মিত হচ্ছে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। 418 একর জমির উপর নির্মিত এই শিল্প এলাকা 2026 সালের প্লট বরাদ্দ দেওয়া শুরু হতে পারে। আশাবাদী উদ্যোক্তা ও এলাকাবাসী দেখছেন ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ। সুজন ধামের ছবি ও মনিরুল ইসলাম বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরে চলছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড নির্মাণের কাজ। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2026 সালে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। এর আওতায় কুয়াকাটায় তৈরি হবে বিনিয়োগকারী ক্লাব। আগামী 1 বছরের মধ্যে প্লট বরাদ্দ শুরু হবে বলে জানান প্রকল্প পরিচালক। 6 মাসের মধ্যে এই পুরা প্রকল্প মাটি ভরাট কাজ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিবে ইনশাল্লাহ, আমরা আশা করছি আর কি। প্রকল্প এলাকায় সুযোগ সুবিধার মধ্যে থাকছে 3 লাখ মিটারের বেশি রাস্তা, প্রায় 30,000 মিটার ড্রেনেজ ব্যবস্থা, অফিস ও আবাসিক মিলিয়ে 10টি ভবন। এছাড়াও থাকছে হেলিপ্যাড ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যবসা উদ্যোগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের দেশে আনার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। ইপিজেডে প্লট পেতে ইতোমধ্যে উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন, তবে জ্বালানি সহ বিনিয়োগের সব সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। যে প্যাসেজগুলোর দরকার, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যদি ওনারা আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারে, বিশেষ করে ব্যবসা, তাহলে আমরা এখানে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী আছি। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি ঘিরে বাসা ভাড়া, ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে বড় পরিবর্তনের স্বপ্ন দেখছেন এলাকাবাসী। এই ইপিজেডটি হলে পটুয়াখালী জেলার উন্নয়ন হবে, আমাদের যারা বেকার আছে তাদের বেকারত্ব হ্রাস পাবে। বাড়িতে খাবো, বাড়িতে থাকবো, এলাকায় থাকবো, এলাকায় কাজ করব, আমাদের এইটাই অনেক সফলতা। আমরা চাই যে ইপিজেডটা যেন তাড়াতাড়ি কার্যক্রম শুরু হোক। শুধু আমাদের এলাকা না, আমার পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ সহ অনেক এলাকার মানুষ সেখানে কাজকর্ম করতে পারবে। প্রকল্পের জমিদাতা 126 পরিবারের জন্য নির্মাণ হবে আশ্রয়ন এলাকা, যেখানে পানি, স্যানিটেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ থাকবে আধুনিক সুযোগ সুবিধা। সময় সংবাদ, পটুয়াখালী। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরাহা বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক জন্মসূত্রের নাগরিকত্ব আইন বাতিলের আদেশের 14 দিনের জন্য স্থগিত করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দেয় বিতর্ক। তার এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের 14 দিনের ওই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করলেন। স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক ডেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গ্রুপ। বিচারক দেবোরা বলেন, এই মামলা চলাকালীন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি বহাল থাকবে। আইন বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। কাল বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। ম্যাচের টিকিট সংগ্রহে মিরপুরের কাউন্টারে উপচে পড়া ভিড় সমর্থকদের। সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, আগামীকাল ফাইনাল ম্যাচ এবং সেই ফাইনালের আগে টিকিটের জন্য কিন্তু উপচে পড়া ভিড়। আপনারা জানেন যে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস ফাইনালে জায়গা করে নিয়েছে। ফরচুন বরিশালের দর্শকদের কথা বিশেষভাবে আসলে পুরো আসর জুড়ে আমরা দেখেছি, তাদের উন্মাদনা চাপ দেখেছি। এবং চিটাগং কিংসের কথাও বলতে হয়, তারা 12 বছর পর আসলে টুর্নামেন্ট এই বিপিএলে সুযোগ পেয়েছে এবং ফাইনালে এসেছে। এবং দর্শকদের কথা যদি বলি, এখানে কিন্তু মিরপুরে যে সুইমিং পুলের পাশে যে বুথটি রাখা হয়েছে, এই বুথের দুই পাশ ধরে কিন্তু সারিবদ্ধ লাইন দাঁড়া করা হয়েছে। এবং সেই লাইন যদি বলি যে মিরপুর স্টেডিয়ামের দিকে, সেটা প্রায় এই সুইমিং পুল ছাড়িয়ে মাঝে যে ইনডোর রয়েছে, সেই ইনডোর ছাপিয়েও স্টেডিয়ামের যে 3 নম্বর গেট রয়েছে, সেই 3 নম্বর গেট পর্যন্ত সারি চলে গেছে। এবং কি এ পাশে 10 নম্বরের দিকে যদি তাকায়, 10 নম্বরের কাছাকাছি চলে গেছে দর্শকদের সারি। এখানে কিন্তু বেশ একটা উত্তেজনাপূর্ণ অবস্থার তৈরি হয়েছে। আমরা দেখছি যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, তারা আসলে সামাল দেওয়ার চেষ্টা করছে। লাইনে দর্শকরা দাঁড়িয়েছেন, কিন্তু লাইনের বাইরেও আরও কয়েকশো দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। অনেকেই আবার আক্ষেপ করছেন মাত্র একটি করে টিকিট দেওয়া হচ্ছে, যেহেতু দর্শকদের চাপ বেশি রয়েছে সে কারণে শুরুর দিকে 2টি করে টিকিট দেওয়া হলেও একজনকে সেক্ষেত্রে কমিয়ে আনা হয়েছে সেই টিকিট দেওয়ার সংখ্যা। অনেকের সাথে কথা হয়েছে, তারা আসলে বলছিলেন যে ফিজিক্যাল টিকিট যেটা দেওয়া হচ্ছে, বিসিবি এবার থেকে যে নতুন নিয়ম করেছে যে অনলাইনে টিকিট বিক্রির পাশাপাশি ফিজিক্যালি টিকিট বিক্রি, অনলাইন টিকিট কমিয়ে ফিজিক্যালি টিকিট বাড়ানোর বিষয়ে আসলে দাবি করেছেন। যেখানে অনেকেই আসলে বলছেন যেহেতু সবার পক্ষে সম্ভব হয় না ডিজিটালি কিভাবে টিকিট কাটতে হবে, এই বিষয়গুলো অনেকেই জানে না, যে কারণেই হচ্ছে তারা বলছিলেন যে এই বুথের মাধ্যমে টিকিট বিক্রি। কিন্তু এখানে আসলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মতো একটা অবস্থা তৈরি হচ্ছে। আসলে যেহেতু সকাল 9টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে, অনেকেই প্রায় সকাল ভোর থেকে আসলে এখানে দাঁড়িয়েছেন। শেষ পর্যন্ত আসলে সবাই টিকিট পাওয়া খুব বেশি সম্ভব হবে না এখানে পরিস্থিতি দেখে যেমনটা মনে হচ্ছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানী মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার শিমুল। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধানমন্ডির 32 নম্বরের ছাত্র জনতার বুলডোজার মিছিল, স্বৈরাচারের আস্তানা স্লোগানে ভেঙে দেয়া হলো স্মৃতি জাদুঘর ও সুধা সদন, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।